হ্যাঁ, এখন ওকে, আমরা শুরু করি তাহলে। স্যার একদম ক্লিয়ার ক্লিয়ার আসে নাই। দেখো এখন ক্লিয়ার আসছে কিনা। জি জি, এখন আসছে। সো আমাদের হচ্ছে বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আমরা জানি যে বাংলাদেশের সংবিধান হচ্ছে, আমরা একটু ইনফরমেশন এখন আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে লিখে নেবা। একটি রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, ওখানে বলাও আছে যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ, রাষ্ট্রের মৌলিক এবং সর্বোচ্চ আইন। অর্থাৎ একটি রাষ্ট্র কিভাবে চলবে, কি কি নীতিমালার উপরে চলবে, এটা হচ্ছে যে আইন সর্বোচ্চ, সেটা হচ্ছে সংবিধান। আমরা এখানে কিছু তথ্য দেবো, বাট যেগুলো আমি দেবো সেগুলোই এখানে লিখে রাখছি, সো এখানে সেটি রিপিট করব না। বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তে। তো এটা তো মেইনলি হচ্ছে এটি রূপক কথা, কিন্তু সত্যিকার অর্থে কি রক্ত দিয়েই কি লেখা হয়েছে? না, রক্ত দিয়ে লেখা হয় না, লেখা হয়েছে হাতে কলমের কালিতে। কিন্তু এটা বলার কারণ কি, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা জানি সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। তো আমরা হচ্ছে 1972 সালের 4 নভেম্বর হচ্ছে থেকে সংবিধান দিবস চালিত, মানে পালিত হয়। তো আমরা 1971 সালে যুদ্ধ করেছি, তাই না? 1971 সালে যুদ্ধ করেছি। যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা একটি সার্বভৌম দেশ পেয়েছি। একটি সার্বভৌম মানে হচ্ছে কি, তুমি দেশটা তোমার নিজের, একটি সরকার তার দেশ স্বাধীন মতো পরিচালনা করবে, এটা হচ্ছে সার্বভৌমত্ব। হ্যাঁ। সো 71 সালে, আমরা 1971 সালে 16ই ডিসেম্বর বৃহস্পতিবার, আমরা বিকেল 4টা থেকে হচ্ছে আমরা পরিপূর্ণভাবে, একেবারে ঘোষিতভাবে স্বাধীনতা অর্জন করে বিজয় অর্জন করেছি, পূর্ণাঙ্গ বিজয়। সো এরপরেই হচ্ছে 1 বছর পরেই, মানে 1 বছর না, মাত্র 9 মাসের মাথায় হচ্ছে কি মানে ইয়ে হয়ে গেছে আমাদের, একটি সংবিধান রচিত হয়ে গেছে। কিছু কিছু দেশ দেখা যায় যে অনেক বছর লেগে যায় সংবিধান রচনা করতে, একটি সংবিধান তৈরি করতে, কিন্তু বাংলাদেশের সংবিধান খুবই দ্রুত সময়ে তৈরি হয়ে গেছে। এবং এখানে অনেকবার মিটিং হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা সামনে দেখব, কারা কারা ছিলেন সংবিধানে, হ্যাঁ, রচনার সময়। তো দেখো, বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তে, বলতে ওই স্বাধীনতার মাধ্যমে আমাদের একটি নতুন বাংলাদেশ হয়েছে এবং নতুন আমরা একটি সংবিধান পেয়েছি। এজন্যই আসলে বলা হয়েছে যে লাখো শহীদের রক্তে, এটি রূপক কথায়। তোমরা জানো যে মাজাজি অর্থে, তোমরা যারা মাজাজ পড়ে, যা হাকিকত মাজাজ। আচ্ছা দেখো, এখানে আছে 1972 সালের 23 মার্চ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী পরিষদ আদেশ জারি করেন। তাহলে 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ কবে জারি করা হয়? 1972 সালে 23 মার্চ। কে জারি করেন? রাষ্ট্রপতি সাইদ চৌধুরী, ঠিক আছে। গণপরিষদ আদেশ, এখানে তোমরা একটু গুলিয়ে ফেলো না যে গণপরিষদ আদেশ জারি করেন কে। এরপরে হচ্ছে আবার এখানে কিছু বিষয় আছে, যদি আমি স্কিপ করেছি কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের এখন দরকার নাই বা কাজেও আসবে না। তো এটা ইম্পর্টেন্ট যে 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী। তো তখন রাষ্ট্রপতি কে ছিলেন? আবু সাইদ চৌধুরী। মাত্র 9 মাসে একটি পূর্ণাঙ্গ সংবিধান। তো এখানে মজার তথ্য হচ্ছে কি, দেখো, আমরা 9 মাসে যেমন বিজয় অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি পূর্ণাঙ্গ, এবং 9 মাসে হচ্ছে কি আমাদের সংবিধানও পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সংবিধান আমাদের তৈরি হয়েছে 9 মাসে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা জি, যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে। জি। আচ্ছা, তাহলে এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে 71 সালে আমাদের যুদ্ধ হয়েছে, আবার হচ্ছে 72 সালে আমরা সংবিধান পেয়েছি। এবং প্রথমে যে সংবিধানটি রচিত হয়েছে আমরা জানি সেটিকে কি বলা হয়? 72-এর সংবিধান। কি বলা হয়? 72-এর সংবিধান। সো পরের 9 মাসে তুমি একটি মাথায় রাখতে হবে, এবং 71 সালে হচ্ছে বিজয় দিবস, মানে স্বাধীনতা। তো সেটা একটু মনে রেখে, 71 আর 72। বাংলাদেশ গণপরিষদ গঠিত হয়েছে 469 জন সদস্যের সমন্বয়ে। পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে হচ্ছে 169, আর পাকিস্তান প্রাদেশিক পরিষদে 369 জন সদস্য নির্বাচিত। এখন যেমন এটা কি, এখন দেখো যেভাবে হচ্ছে বাংলাদেশ সংসদ সদস্য নির্বাচিত হয়, অর্থাৎ সংসদ যে নির্বাচন, এর মাধ্যমে সংসদ সদস্য কতজন? 350 জন, তাই না, সংরক্ষিত সহ।
এবং 300 জন হচ্ছে নির্বাচিত হয় কি পুরুষদের মধ্য থেকে। তো মোট 350 জন। তো ওই সময় ছিল কি গণপরিষদ, কি ছিল গণপরিষদ। এখন যেমন হচ্ছে কি জাতীয় সংসদ, তৎকালীন সময় ছিল গণপরিষদ। ও গণপরিষদ হয়েছে কি কি মিলে, আমরা জানি তখন হচ্ছে দুটো রাষ্ট্র ছিল। একটি হচ্ছে পূর্ব পূর্ব পাকিস্তান, আর একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পাকিস্তান। তো এই যে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন, এই যে এখানে ছিল দুইটি ভাবে হচ্ছে নির্বাচন হয়েছিল। একটি একটি ছিল নির্বাচনে 169 জন, আরেকটি ছিল পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে ছিল 300 জন। এই দুটো মিলে আসলে মূলত এই গণপরিষদ গঠিত হয়েছে, ঠিক আছে। তো এই গণপরিষদের টোটাল আসছে কত, তাহলে 469 জন। তবে পরবর্তীতে সদস্য সংখ্যা নির্দিষ্ট হয় 403 জন। এর মধ্যে অনেকে মারা যায়, এরপর হচ্ছে অনেকে বাতিল করা হয় দুর্নীতির অভিযোগে, বিভিন্ন কারণে হচ্ছে পরবর্তীতে কতজন ছিল, 403 জন। কতজন, 403 জন। সংবিধান প্রণয়ন কমিটিতে গণপরিষদের সদস্য ছিল কতজন, এখানে গণপরিষদের সদস্য ছিল কতজন, 403 জন। এবার দেখো, আমরা গুরুত্বপূর্ণ, তোমরা কিছুই না বললে আসলে, হ্যাঁ না বললে আমরা বুঝি না যে আসলে তোমরা ক্লাসটি কি দেখতে পাচ্ছ কিনা, বা কখনো কেটে গেছে কিনা। আছো তোমরা, কথা জি বলছো? ভাই, আমরা আছি সকলে। কে ফারজানা কথা বলতেছে? ফারজানা, ওকে। এরপরে দেখো গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমাদের সংবিধান সম্পর্কে দেখো, আমরা একটু দেখি যে বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এখানে সবই ইম্পর্টেন্ট, ছাড়া কোনোটাই দেওয়া হয় না, সো এখানে দাগানোর কিছু নাই। এগুলো তোমরা পড়ে নিবা, এবং এখানে আশা করি এক ক্লাসে তোমাদের পড়া হয়ে যাবে। তাহলে বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে, সুপ্রিম কোর্ট। এই প্রশ্নটি 2022-23 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমি যদি ভুল না করি 2022-23 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের শিফট 4-এ এসেছিল, বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে। ঠিক আছে, এটি মনে রাখো। সংবিধান সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে লিখিত সংবিধান, আর একটি হচ্ছে অলিখিত সংবিধান। ঠিক আছে। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান আমরা জানি কোনটা, বলো তো যারা মাদ্রাসায় আছো, মদিনা সনদ। তোমরা নাম শুনেছো না? তো লিখিত সংবিধান এবং হচ্ছে অলিখিত সংবিধান দুই ধরনের। অলিখিত সংবিধানের উদাহরণ হচ্ছে ব্রিটেন, ব্রিটেনের সংবিধান অলিখিত, এবং সৌদি আরবের সংবিধান অলিখিত। আচ্ছা বলো তো, সৌদি আরবের সংবিধান কেন অলিখিত? এটা তো রাজতন্ত্র। যাই হোক, এখন কেন অলিখিত আমাকে এটা বলতে হবে। রাজতন্ত্র হোক যাই হোক, দেশ তো পরিচালিত হয়, তাই না? জি। আসলে সৌদি আরবের সবকিছু কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালিত হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই জন্য সংবিধান নেই, হচ্ছে কোরআনের আলোকে পরিষদ। ও অলিখিত সংবিধান। যদিও সেখানে হচ্ছে আমরা সৌদি আরবকে সবকিছুর কেন্দ্রবিন্দু মনে করি। যাই হোক, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি আবারও বলি, এখানে তোমাদের যেই তথ্যগুলো ইম্পর্টেন্ট ওগুলোই শুধু দেওয়া হয়েছে, বেশি অতিরিক্ত কিছু হেসেল ফেসেল দেওয়া হয় নাই। তাহলে এটা মনে রাখবে, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কাদের, যুক্তরাষ্ট্রের। আমরা জানি যে উড্রো উইলসনের 14 দফা ছিল, বিল অফ রাইটস, তোমরা পড়েছো? এই যে যুক্তরাষ্ট্র আসলে ওগুলোর মাধ্যমে পরিচালিত হয়। এবং এটা মনে রাখো যে বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সাংবিধানিক নাম, সাংবিধানিক নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, তাই না? আমি তোমাদের এখানে লিখে দেই, তাহলে দ্য কনস্টিটিউশনস অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, আমি তোমাদের এখানে লিখে দেই সেটা। দ্য কনস্টিটিউশন অফ কনস্টিটিউশনস, দ্য কনস্টিটিউশনস
অফ দা পিপল, বাংলাদেশ। ওকে, তাহলে বাংলাদেশের সংবিধানের পুরো নাম হচ্ছে এটা, দ্য কনস্টিটিউশন, সরি কনস্টিটিউশন না, যেহেতু সংবিধান তো এখানে একটা, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, পিপল না স্যার, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম। ঠিক আছে, বাংলাদেশের সাংবিধানিক নাম এটা ইংরেজিতে, এটা এখানে আসলে ইংরেজিতে ছিল এই জন্য এটা এরকম হয়ে গেছে। দ্য কনস্টিটিউশনস অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ। বুঝতে পারছো? এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আমাদের দরকার নেই, এটাকে এটা দিলাম। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, তোমরা দেখতে পাচ্ছ? সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, এটা একটু রেড করে দেই। এখানে আসো, বাংলাদেশের সংবিধানের মূল নীতি চারটি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি, আশা করি ক্লাস থেকেই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। কতজন আছো তোমরা? অনেকে আছো, ওকে। 11 জন স্যার। এটা বেশি। এরপরে দেখো, আমরা আসি বাংলাদেশের সংবিধানের রয়েছে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল। এটি সামনে আছে, এখানে না দিলেও চলে কারণ সামনে এটা রেখেছি। এরপরে বাংলাদেশের সংবিধানে জাতীয় এটা তোমাদেরকে যখন আমার মনে আছে কোশ্চেন সলভ করেছিলাম বিগত সালে, তখন এখানে বলেছে বাংলাদেশের জাতীয় সংসদে, একটু আগেও বললাম, নারী আসন প্রথম যুক্ত হয় 1972 সালে। ঠিক আছে, এটি তোমাদের পড়িয়েছিলাম। এবং সংবিধানে নারী আসন রয়েছে কয়টি বলো তো? এখন 50টি। প্রথম ছিল কয়টি নারী আসন, কে বলতে পারবা? 15টি না? যার বিশ্বের যে দুইটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে বলো তো? বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? এ কি, কেউ বলবা না? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তোমরা এখন কেন বলো না? কয়দিন আগে তো বলতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জন্য এখন বলতেছো না, তোমরা আওয়ামী লীগ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিনুল ইসলাম। ব্যারিস্টার আমিনুল ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে? ব্যারিস্টার আমিরুল ইসলাম। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সময় চলতেছে, so এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ সরকার পদ্ধতি হচ্ছে এক কেন্দ্রিক এবং কোন প্রধানমন্ত্রী শাসিত সরকার, ঠিক না? অর্থাৎ সংসদীয় সরকার। বাংলাদেশ কোন ধরনের সরকার? সংসদীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার নয়। বাংলাদেশ হচ্ছে এক কেন্দ্রিক সংসদীয় সরকার। এক নজরে সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেখো। তোমরা হচ্ছে বোবা, কথা বলো না, কিছু না, শুধু চুপ করে থাকো। এবার দেখো, এক নজরে সংবিধান রচনায় সংশ্লিষ্ট ব্যক্তি,
গণপরিষদ আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী। বলতো এই যে উনি কি ছিলেন? এই যে এখানে বললাম না, রাষ্ট্রপতি আবু সাইদ, আবু সাইদ চৌধুরী, ঠিক আছে। আবু সাইদ। গণপরিষদের প্রথম সংবিধান। সভাপতি কে ছিলেন? এই যে গণপরিষদ আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী, সেটা সভাপতি কে ছিলেন? আব্দুর রশিদ তর্ক বাগিশ। আব্দুর রশিদ তর্ক বাগিশ। এরপরে সংবিধানের রূপকার ও গণপরিষদে উত্থাপন করেছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে বলা হয় জাতীয়, সরি, সংবিধানের জনক কি বলা হয়? ডক্টর কামাল হোসেনকে বলা হয় সংবিধানের জনক। কি বললাম? সংবিধানের রূপকার ও গণপরিষদে উত্থাপনকারী কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। এটা ইম্পর্টেন্ট। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? বলো কে? মোহাম্মদ উল্লাহ। মোহাম্মদ উল্লাহ, এখানে নামটা আসে নাই, আমি লিখে দিই। কি আছে? মোহাম্মদ উল্লাহ। মোহাম্মদ উল্লাহ ইংরেজিতে লিখে দিলাম। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? মোহাম্মদ উল্লাহ। প্রথম গণপরিষদের স্পিকার শাহ আব্দুল হামিদ। হস্তলিখিত সংবিধানের মূল লেখক জয়নুল আবেদিন। এই যে হাত দিয়ে লেখা হয়েছিল, এটা জানো প্রথম সংবিধান কিভাবে লেখা হয়েছে? হাত দিয়ে লেখা হয়েছে। এটা এখনো জাতীয় জাদুঘরে আছে, তুমি লেখা দেখে বুঝতে পারবে না যে আসলে এটা কি হাত দিয়ে লেখা হয়েছে কিনা, একেবারে টাইপের মতো। ইভেন আমি নিজে গিয়েও সরাসরি দেখছি এটা জাতীয় মানে জাদুঘর শাহবাগ, ঠিক আছে। আমি গেছিলাম এই যে গত বছরের তোমার সেপ্টেম্বরের 6 তারিখ না 7 তারিখ গেছিলাম, তখন দেখছি। তাহলে সংবিধানের, হস্তলিখিত সংবিধানের মূল লেখক জয়নুল আবেদিন। এবং জয়নুল আবেদিনের অনেক চিত্রকর্ম আছে, তোমরা আমার একটা টিউটোরিয়াল দেখছি দিছি, সেটাতে তোমরা দেখতে পারো এবং সেটি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। খসড়া সংবিধানের অলঙ্করণ ও ডিজাইনার হচ্ছেন কে? এই যে জয়নুল আবেদিন। শুধু জয়নুল আবেদিন নয়, এখানে মেনলি হচ্ছে সংবিধানের অলঙ্করণ হচ্ছে হাশেম খান আছে এর সাথে, হাশেম খান, ঠিক আছে। একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া আক্তার বানু। এটাও অনেক 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 কি, অনেক কি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এটা আছে সংবিধান রচনা সংশ্লিষ্ট তারিখ। যারা যারা বলেছেন ঈদের দিন, কি বললেন, ঈদ শেষ হয়ে গেল তাড়াতাড়ি, ভাবছিলাম ঈদের কয়েকদিন পরে পড়াশোনা করব, তাদের জন্য এক বালতি সমবেদনা, তারা তাড়াতাড়ি পড়তে বসে যান, বুঝছেন? যারা শুনতে পাচ্ছেন তারা শুনেন। ঈদ কেমন কাটছে তোমাদের? কেউ কেউ বলে ভালো কাটে নাই, ভালো। তো যাইতে পারি নাই। আমি ঈদের আগের দিনও যাওয়ার প্ল্যান ছিল না বাড়িতে, বুঝছো, পরে তোমাদের তো বলছি যাবো না, কিন্তু আগের দিন চলে গেলাম আর কি রাত্রে। আবার গতকালকে চলে আসছি, এবার বুঝো মাঝখানে আমার 2 দিন ঈদের ছুটি। অথচ আমার ক্যাম্পাসে অনেকে চলে গেছে আরো আগে থেকে, এখনো আসে নাই। তোমাদের জন্য চলে আসলাম। যাই হোক, সংবিধান রচনা সংশ্লিষ্ট তারিখ দেখো। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11ই জানুয়ারি, এবং এটা ওখানে লেখা ছিল শেখ মুজিবুর রহমান, ঠিক আছে। গণপরিষদ আদেশ জারি হয় 23 মার্চ, এটা উপরে বলা হয়েছে না? কে জারি করেন? আবু সাইদ চৌধুরী, রাষ্ট্রপতি। আহ এরপরে, এবং উনি হচ্ছে বিচারপতিও, শুধু রাষ্ট্রপতি নন, উনি বিচারপতিও ছিলেন। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ, কয়বার আইছিল এটা? গুরু মিয়া। গণপরিষদ প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল। 70টা প্লাস মিটিং করা লাগছে, বুঝছো, অধিবেশন বসা লাগছে। হ্যাঁ। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্যের কমিটি গঠন করা হয় 11ই এপ্রিল। এই যে 34 সদস্যের মধ্যেই ছিল এই যে একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া আক্তার বানু, সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান গঠন কমিটি। এরপরে বিরোধী দলীয় সদস্য ছিল এই 34 জনের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত, বুঝতে পারছো?
ডক্টর কামাল হোসেন ছিলেন এর মধ্যে প্রধান। ওকে। জাতীয় সংসদের যদি বলা হয়, মানে বাংলাদেশের সংবিধানের জনক সভাপতি কে ছিল? এই যে ডক্টর কামাল হোসেন। এটা একেবারে ধরো লিখে রাখতে হবে কলিজার মধ্যে, কি বলে, মনের মধ্যে। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয় 17 এপ্রিল। বাংলাদেশ সংবিধানের গণপরিষদে উত্থাপিত হয়। এই যে গণপরিষদে লেখার পরে এটা উত্থাপিত হয়েছে কবে? 12 অক্টোবর। ওকে। গৃহীত হয় 4 নভেম্বর। গৃহীত হয় কবে? 4 নভেম্বর। বাংলা ছিল কত? 18 কার্তিক 1379। এই যে 4 নভেম্বরকে এই জন্য যেহেতু গৃহীত হয়েছে ওই দিন, 4 নভেম্বর বা 4ঠা নভেম্বরকে কি বলা হয়? জাতীয় সংবিধান দিবস। জাতীয় সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। মনে থাকবে। ও, এখানে তো বলা আছে, এই দেখো, বাংলাদেশ সংবিধান দিবস 4 নভেম্বর। বাংলাদেশ সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর। দেখছো, বিজয় দিবসের দিনে। 1 বছর হচ্ছে বিজয় হয়েছে পরের বছর 1972 সালে, যেহেতু এটা 72-এর সংবিধান ছিল। 72 সালেই তো। So, পরের বছর 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। কিন্তু সংবিধান দিবস কিন্তু 4 নভেম্বর, এটা মাথায় রেখো। আর সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। সংবিধানে ভাগ রয়েছে 111টি, 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল। এখানে সংবিধানের সাথে জড়িত যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তোমরা দেখো দেখো দেখো। এই দেখো, বিশেষ তথ্যগুলো তোমাদেরকে দিয়ে রাখি। দেখো, সংবিধানের ভাষা হচ্ছে কয়টি? দুইটি। সংবিধানের ভাষা হচ্ছে কয়টি? দুইটি, বাংলা ও ইংরেজি। আচ্ছা বলো তো, সংবিধান কয়টি ভাষায় অনুদিত হয়েছিল? এই তোমরা আছো? হ্যাঁ, ঘুমাইছো সবাই? সবাই চুপ, তোমরা তো ভদ্র কেন ভাই? এই ক্লাস থেকে আজকে ক্লাসে আইসা এরপরে কে কে গেছে ওদের হচ্ছে দেখা যাবে। আমি এখানে ফটো তুলে রাখি কে কে আছিল ক্লাসে। কে কে ক্লাসে শেষ পর্যন্ত ছিল না। যে শেষ পর্যন্ত ছিল না, নেক্সট ক্লাসে হচ্ছে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। সুন্দর ফটো তুলে নিলাম। ইভেন এটা আমি শেষ পর্যন্ত দেখব। ভাই রুমে নেট চলে যাইছে, থাকে না খো, এক আধবার করে দিয়ে দিয়েছি, কি করবো? এরপরে দেখো, সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি, ও একটি ভাষা অনুদিত হয়েছে, সেটি হচ্ছে ইংরেজি। বাংলা ভাষায় তো রচিত হয়েছে, তাই না? সংবিধানের প্রস্তাবনা একটি, বিরোধী দলীয় সদস্য ছিল একজন। কে ছিল? ওই যে ন্যাপ, মুজাফফর। বিরোধী দলীয় সদস্য ছিল, সরি, সুরঞ্জিত সেন গুপ্ত। ঠিক আছে, ন্যাপের। এবং হচ্ছে বলা হয়েছে মহিলা সদস্য হয়েছে একজন। কে ছিল? রাজিয়া আক্তার বানু। সংবিধানের মূল নীতি 4টি। এটি প্রথমে বলা হয়েছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সংবিধানের তফসিল ছিল কয়টি? 7টি তফসিল। এটা ইম্পর্টেন্ট। সংবিধানের তফসিল কয়টি? 7টি। এটিও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে মাথায় গেঁথে নিবা। শপথ রয়েছে 8টি পদের শপথ রয়েছে। সাংবিধানিক পদ রয়েছে 9টি। সাংবিধানিক পদ 9টি। বুঝতে পারছো? সাংবিধানিক পদ রয়েছে 9টি। সংবিধানের ভাগ হচ্ছে 11টি। কতটি ভাগ করা হয়েছে সংবিধানকে? 11টি। আমরা দেখবো 11টি ভাগ কি কি। এই পর্যন্ত সংশোধন হয় মোট 17 বার। এটাও ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো এখানে দেওয়া হয় নাই। সংবিধান রচনায় আওয়ামী লীগের সদস্য ছিল 33 জন। রচনা কমিটির মোট সদস্য ছিল 34 জন। আচ্ছা, আরেকজনকে বলো তো। ওই যে ন্যাপের ন্যাপ, ন্যাপ হচ্ছে একটা দল, বুঝছো? এই যে মুজাফফর, ন্যাপ মুজাফফর এর হচ্ছে সদস্য ছিল এই যে এক সুরঞ্জিত সেন গুপ্ত, ন্যাপের। আর 33 জন ছিল আওয়ামী লীগের, এজন্য হয়েছে মোট 34 জন। তাহলে তোমার পরীক্ষা আসতে পারে, সংবিধান রচনা কমিটির সদস্য কত ছিল? রচনা কমিটির 34 জন। কিন্তু ওই সময় গণপরিষদের সদস্য ছিল কত? 400, এই দেখো 3 জন। কোথায় যেন, এই দেখো, গণপরিষদের সদস্য ছিল এই যে 403 জন। কিন্তু সংবিধান রচনা কমিটির সদস্য ছিল 34 জন। 34, 403কে উল্টে উল্টে দিলেই 34 হয়ে যাবে, মাঝখান থেকে জিরো বাদ দিয়ে দিলে। হস্তলিখিত যখন হাত দিয়ে লিখছে, পৃষ্ঠা ছিল 93টি।
এবং যখন স্বাক্ষর সহ অনেকের স্বাক্ষর নিচে, প্রথম স্বাক্ষর করছে শেখ মুজিব। তো তখন এরপরে হয়েছে স্বাক্ষর টাক্ষর মিলিয়ে কত হয়েছে, 108টি। সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 53টি, এটিও ইম্পর্টেন্ট। সংবিধান রচনার জন্য, ও এটা তো বলা হয়েছে, আমরা উপরে গেলাম, দেখো এখানেও বলা হয়েছে যে মোট সদস্য, রচনার জন্য সদস্য ছিল গণপরিষদের সদস্য। সংবিধান রচনা করবে, বাট সদস্যটা ছিল কিসের, গণপরিষদের, সেখানে ছিল 403 জন, কিন্তু সংবিধান রচনার সদস্য ছিল কিন্তু 34 জন, এটা মাথায় রেখো। এবং ওই 34 জনের প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। মনে থাকবে, গুলায় ফেলো না কিন্তু, মনে থাকবে মনে, কথা বলেন না ভাই। এই বাঙালিরা মনে থাকবে, কি? মনে থাকবে পড়াশোনা। এবার দেখো, এই যে বললাম সংবিধানের ভাগ কতটি, 11টি, তাই না? 11টি। এই যে প্রথম ভাগ হচ্ছে কি, প্রজাতন্ত্র, প্রথম ভাগ কি, প্রজাতন্ত্র। প্রজার মৌনিয়া বিচার, নিমক সংশোধন বিবিধ। এই যে প্রজার মৌনিয়া বিচার, নিমক সংশোধন বিবিধ, এই দেখো 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র। 2 নম্বর হচ্ছে ভাগ কোনটা, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তৃতীয় ভাগ হচ্ছে কি, মৌলিক অধিকার। এই যে প্রজার মৌ, মৌনিয়া বিচার, এই যে মৌ। 3 নম্বর হচ্ছে মৌ, এই মৌলিক অধিকার। নিয়া, নিমক, নিয়া, এই দেখো চতুর্থ হচ্ছে নির্বাহী বিভাগ। আ, নিয়া, মানে হচ্ছে আইন বিভাগ। আমি একটি ছন্দের মাধ্যমে তোদের বলতেছি, তোরা লিখে দেবো। প্রচার, মৌ, নিয়া, বিচার। এখন এটা কি আসলে, জিনিসটা কি শোনো। ধরো একজন, এক এক রাজার প্রজা ছিল। মৌ ছিল, তোমরা মৌ, মৌ মানে মৌমাছির মধু, ঠিক আছে, মৌ। তো এই যে এক বাড়িতে হচ্ছে মৌমাছি বাসা বাঁধছে, কি বাঁধছে, বাসা বাঁধছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না হচ্ছে আমি জানি না, তোমরা সবাই বোবা হয়ে গেছো। তো যখন বাসা বাঁধছে মৌমাছি, তখন এটা মধু হয়েছে, মধুর চাক হয়েছে। তো এক বাড়ির দেয়ালে হয়েছে। আমি এটা মানে নিজের মতো করে বলতেছি, আর যেহেতু নিজে তৈরি করছি, তো এটা মানে মনে রাখার জন্যই তোমাদের এভাবে বলতেছি আর কি, এটা একটা কৌশল। তো দুই প্রজার সাথে যখন মারামারি হয়েছে, তখন একজনে বলতেছে একবারে দেয়ালে হয়েছে, তো তো একজনে বলতেছে না, এই মৌচাকটা আমার, আর একজনে বলতেছে আমার। তো এইভাবে দুই পক্ষের মধ্যে মারামারি বেজে গেল। তখনই আসলে রাজা গেছে আবার বিচার করতে, ওই দুই পক্ষটা ছিল প্রজা। এই জন্য বলা হয়ে থাকে প্রজার মৌনিয়া বিচার। এই যে প্রো মানে কি জানো, প্রথম, এই যে প্রজাতন্ত্র, যার, প্রো, ঠিক আছে, প্রজার, এই প্রজা মানে প্রজাতন্ত্র। এর যার, এই যে আছে, মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মৌ, মৌ মানে হচ্ছে মৌলিক অধিকার। নিয়া, মানে হচ্ছে নির্বাহী বিভাগ, এই যে 4 নম্বরে। আ, মানে হচ্ছে আইন, আইনসভা। এবং ষষ্ঠ দেখো, নিয়া বিচার, প্রজার মৌনিয়া বিচার, বিচার হচ্ছে কি, নিয়া মৌনিয়া, এই যে বিচার, বিচার মানে বিচার বিভাগ। নিমক, এই নিমক, নিমক মানে কি, এই দেখো নিমক মানে নির্বাচন, 7 নম্বরে। মক, মানে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নিমক, এরপরে হচ্ছে প্রজার মৌনিয়া বিচার, নিমক। এই যে নিমক, এ মানে হচ্ছে বললাম তো, এই মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। এক নিমক, মানে হচ্ছে কর্ম বিভাগ, বাংলাদেশের এই কর্ম বিভাগ নিমক। এরপরে হচ্ছে সংশোধন বিবিধ। এই সংশোধন মানে হচ্ছে কি, এই যে সংশোধনী 10 নম্বরে, বিবিধ মানে হচ্ছে একাদশ নম্বরে, এই যে হচ্ছে বিবিধ। বুঝতে পারছো? আমি তোমাদেরকে ওটা লিখে দেবো, ওখানে গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, লাইনটা লিখে দেবো, প্রজার মনিয়া বিচার, নিমক সংশোধন বিবিধ। এভাবে হচ্ছে তুমি একেবারে এক লাইনে 11টি সংবিধানের যে ভাগ রয়েছে সেগুলো তোমরা মনে রাখতে পারবা। তো এই ইম্পর্টেন্ট তথ্যই ছিল আজকে। আজকে আর বেশি আলোচনা করবো না, পরবর্তীতে আমরা আসবো সংবিধান সংশোধনী, কোথায় কি, কখন কোন সংশোধনটা হয়েছে সেটা নিয়ে। বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে?